আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা নানা কারণে ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। ব্যাংক লোন সংক্রান্ত কোনো প্রকার বেসিক জ্ঞান কিন্তু আমাদের থাকে না। তো এই জন্য যখন আমরা ব্যাংক লোন নেওয়ার জন্য যাই, তখন আমরা ব্যাংকের যে ডকুমেন্টেশন আছে, কাগজপাতি আছে, সেগুলোর জন্য আমরা দৌড়াদৌড়ি করতে হয়। আবার ব্যাংকের যে সুদের হার, কত কিস্তি হবে, কিভাবে আপনি ব্যাংক লোনটা নিলে আপনি উপকৃত হবেন, সে সম্পর্কে আমাদের কোনো বেসিক কিন্তু ধারণা থাকে না। তো আজকের এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি যে কোনো প্রকারের ব্যাংক লোন যদি নিতে চান, তাহলে কি কি সতর্কতা অবলম্বন করবেন এবং কি কি জিনিসগুলো অনুসরণ করলে আপনি লাভবান হবেন এবং কিভাবে কিস্তিটা পরিশোধ করলে আপনি খুবই ডিসকাউন্ট পাবেন এবং তাদের সাথে কি কি বিষয় আপনি নেগোসিয়েশন করতে পারেন, বিস্তারিত জানতে পারবেন। তো বন্ধুরা, জীবনের প্রয়োজনে নানা সময় আমাদেরকে ব্যাংক থেকে বিভিন্ন প্রকার লোন নিতে হয়। তো ব্যাংক লোন বা হোম লোন সংক্রান্ত কোনো নির্দিষ্ট প্রকার তথ্য আমাদের কাছে থাকে না, যে আসলে সুদের হার কত হবে, কিভাবে পরিশোধ করব। তো আজকের এই ভিডিওটা আমরা ট্রাই করব আপনাদের সাথে ব্যাংক লোন সংক্রান্ত বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য, যেগুলো যদি আপনি বুঝেন জানেন, তাহলে খুব সহজে আপনি ব্যাংকারের সাথে নেগোসিয়েশন করতে পারবেন এবং আপনি যে লোনটা নেবেন সেটা আপনার জন্য সুবিধাজনক হবে। তো আপনাদের সাথে আজকে আমরা এই বিষয়টি আলোচনা করার জন্য কিছু জিনিস এই ভিডিও থেকে আমরা ফাইন্ড আউট করেছি এবং আপনাদেরকে জানাবো বলে চিন্তা করেছি। সেটি হচ্ছে যে আসলে সুদের যে হারটা সেটা কোন নিয়মে হবে, সার্ভিস চার্জটা কত হবে, কিস্তি আপনি মাসের প্রথমে দিবেন না শেষে দিবেন, অগ্রিম পেমেন্টে কোনো চার্জ আছে কিনা, আপনি কিস্তির পরিমাণ বা ইএমআইটা বাড়াতে পারবেন কিনা, তাদের ঋণ দেওয়ার হার সর্বোচ্চ কত, আপনার গ্যারান্টরের লাগবে কিনা, সম্পত্তি আপনার যে লোনটা নিচ্ছেন তার বিপরীতে মর্গেজ করতে হবে কিনা, আবেদন ফি কত, তাদের রেজিস্ট্রেশন ফি কত, এই যাবতীয় বিষয়। তো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে পারবেন। খুব সহজভাবে আমরা এখানে হোম লোনের কথা চিন্তা করতেছি, তাহলে বিষয়গুলো আমাদের মনে আসবে, যেহেতু এগুলো অনেক টাকার হয়ে থাকে এবং দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এই হিসাবটি আপনি যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন, সেটা কার লোন হোক, মোটরসাইকেল হোক, অন্য কোনো যে কোনো প্রকার লোন হোক। ধরলাম আপনি 40 লাখ টাকা নিলেন 20 বছরের জন্য 8% সুদে। তো তাহলে আপনার সর্বপ্রথম হচ্ছে আপনার কিস্তিটা বা ইএমআইটা কত হবে, আপনাকে মাসে মাসে কত টাকা পরিশোধ করতে হবে, এটি সর্বপ্রথম আপনাকে জানতে হবে। তো আমরা ধরলাম যে আমরা 40 লক্ষ টাকা ঋণ নিচ্ছি। তো এই 40 লক্ষ টাকা ঋণ আমরা কত বছরের জন্য নিচ্ছি? 20 বছরের জন্য নিচ্ছি। আপনার ইন্টারেস্ট রেটটা হচ্ছে 8%। তো তাহলে মাসে মাসে কত টাকা কিস্তি দিতে হবে, সর্বপ্রথম আমরা বেসিক জিনিসটি বের করে নিব। এটা আমরা মাইক্রোসফট এক্সেলে বের করতে পারবো। ইকুয়াল টু প্রেস করব এবং পিএমটি বলে একটা অপশন আছে, জাস্ট ট্যাব বাটন প্রেস করলে আমাদের জন্য চলে আসবে। তো সর্বপ্রথম বলতেছে তারা রেট কত, রেট হচ্ছে 8%, ভাগ দিব আমরা 12 দিয়ে, যেহেতু এই যে সুদের হারটা এটা বাৎসরিক হয়। তারপরে বলা হচ্ছে এনপিইআর, অর্থাৎ টাকাটা আমরা কতবারে পরিশোধ করব, 20 বছরে পরিশোধ করব, প্রতি মাসে মাসে পরিশোধ করব, এর জন্য 12 দিয়ে গুণ দিয়ে কমা দিয়ে দিলাম। তারপরে বলা হচ্ছে এফবি, অর্থাৎ যে প্রেজেন্ট ভ্যালুটা কত, প্রেজেন্ট ভ্যালু আমাদের 40 লক্ষ টাকা। তবে এক্ষেত্রে সবসময় স্মরণ রাখবেন, যেহেতু আপনি টাকাটা দিবেন আপনার থেকে চলে যাবে, অর্থাৎ মানিটা আউটফ্লো হচ্ছে, মাইনাসে থাকবে। তো এতটুকু রাখার পর আমরা ব্রেকেটটা ক্লোজ করে দিব। বাকি জিনিসটি আমরা পরে আপনাদেরকে জানাবো যে আসলে বাকি জিনিসটি কি ইন্টারপ্রেস করব। তার মানে হচ্ছে যেটি 33,457 টাকা হচ্ছে আপনার যে মাসিক কিস্তি, অর্থাৎ ইএমআই যেটা বলতে পারি। আপনি যদি 40 লক্ষ টাকা 20 বছরের জন্য 8% সুদে যদি নেন, আপনাকে 33,457 টাকা আপনাকে কি করতে হবে, আপনাকে কিস্তি দিতে হবে। এটি হচ্ছে প্রথম কথা। তো সর্বপ্রথম এই লোনগুলো নেওয়ার আগে আপনি এখানে 8% সুদে পেলেন। তো ব্যাংকারের সাথে আপনি যে আলোচনাটি করতে হবে সেটি হচ্ছে আপনি যে সুদের হারটা কোন নিয়মে, আপনাকে কি তারা ফিক্সড রেটে দিচ্ছে না ফ্লোর রেটে দিচ্ছে। ফিক্সড রেট মানে হচ্ছে আমরা যে 8% সুদে নিচ্ছি, এই 8% আপনার শেষ পর্যন্ত, অর্থাৎ আগামী 20 বছরে ব্যাংক যাই কিছু হয়ে যাক, মার্কেট যাই কিছু হয়ে যাক, আপনাকে 8% হিসাবে পরিশোধ করতে হবে। সুদের হার বাড়ুক বা কমুক তাতে কিছু যায় আসে না। আর ফ্লোর রেটটা হচ্ছে মার্কেট হিসাবে প্রতি মাসে মাসে আপনার যে ইএমআই সেটা চেঞ্জ হতে থাকবে। মার্কেট যদি সুদের হার যদি বেড়ে যায়, আপনার ইএমআই বেড়ে যাবে, সুদের হার যদি কমে যায়, আপনার ইএমআইটা কমে যাবে। তো এক্ষেত্রে বুদ্ধিমানের কাজ যেটি, সেটি হচ্ছে আপনি যদি 8% বা এর কমে পান, তাহলে অবশ্যই ফিক্সড রেটে নেবেন। যদি 10, 11, 12, 13% হয়, অবশ্যই ফ্লোর রেটে নেবেন।
তাহলে আপনার জন্য সুবিধা হবে। তবে কিছু কিছু ব্যাংক যেটি করে সেটি হচ্ছে আপনি যে রেটেই নেন কিছু অ্যাডভান্স তারা ফি আপনাকে জরিমানা করে আপনার মার্কেট হিসাবে শিডিউল করে নেয়। তো তারা এই সুবিধাটা দিচ্ছে কিনা সর্বপ্রথম আপনি এটি জেনে নেবেন যে আপনার যে লোনটা সেটা কোন নিয়মে সুদের হারটা। তাহলে আপনার সর্বপ্রথম এই সুদের হারেরটার ব্যাপারে আপনার কথা বলে নেবেন। সুদের হারের ব্যাপারে আর তেমন নেগোসিয়েশন করার কিন্তু কোনো স্কোপ নাই, শুধু আপনি এতটুকুই করতে পারেন, ফিক্সড রেট না ফ্লোর রেট। আর যদি ফিক্সড বা ফ্লোর যে রেটেই হোক ভবিষ্যতে যে কোনো সময় তারা এটা রিশিডিউল করে দিবে কিনা এতটুকু পর্যন্ত আপনি নেগোসিয়েশন করতে পারেন। 2 নম্বরে আসি সার্ভিস চার্জ। এই যে আপনি 40 লক্ষ টাকা লোন নিচ্ছেন এই জন্য তাদেরকে সার্ভিস চার্জ দিতে হয়। এটি ব্যাংকের উপর ডিপেন্ড করে, নানা প্রকার ব্যাংকে নানা প্রকার কিন্তু হয়ে থাকে। এটি সর্বোচ্চ আমরা 3% পর্যন্ত দেখেছি, এটা 3% হতে পারে, 4, 5, 6%ও কিন্তু হতে পারে। এটি হচ্ছে এককালীন নিয়ে নেবে তারা। আপনি যে টাকাটা 40 লক্ষ টাকা যে উঠাচ্ছেন এই 40 লক্ষ টাকার 3%। তো আমরা জাস্ট হিসাব করে দেখি যে 40 লক্ষ টাকা 3% কত হয়। এই 40 লক্ষ গুণন হচ্ছে আমাদের এই 3%। তো আমরা যদি হিসাব করি প্রায় আপনার 1,20,000 টাকা আপনার এই 40 লক্ষ টাকা থেকে চলে যাবে, মানে হচ্ছে আপনি 38,80,000 টাকা পাবেন। তো এটি ব্যাংক টু ব্যাংক ভেরি করে, কোনো ব্যাংক এটা 2%ও নিতে পারে। যদি 2% নেয় 80,000 টাকা যাবে, যদি কোনো ব্যাংক যদি সেটা 1% যদি নেয় তাহলে আপনার 40,000 টাকা যাবে। তো সর্বপ্রথম আপনারা এটা কনফার্ম হয়ে নেবেন যে তাদের সার্ভিস চার্জটা কত, 1%, 1.5%, 2% না কত। তো এটা আপনার যে লোনটা আপনি নেবেন সেই লোনের থেকে 40 লক্ষ টাকা থেকে কর্তন করে বাকি টাকাটাই তারা আপনাকে দিবে। পরবর্তী হচ্ছে যে কিস্তি মাসের প্রথমে তারা নিবে না মাসের শেষে নিবে, অর্থাৎ আপনি যে ইএমআই যেটা দিবেন, আমরা যেটা বলেছি যে 33,457 টাকা, এটা আপনি মাসের প্রথমে দিলে এক প্রকারে আসবে, শেষে দিলে এক প্রকারে আসবে। জাস্ট আমরা আপনাদেরকে হিসাব করে দেখাচ্ছি সেটি হচ্ছে দেখুন এই যে পিএমটি দেওয়ার পর আমরা ট্যাব বাটনে ক্লিক করলাম, আমাদের রেটটা ফিক্সড হয়ে গেল। আমরা নাম্বার অফ পেমেন্ট যেটি করলাম 20 বছরে প্রতি মাসে মাসে দিব, এটাও ফিক্সড হয়ে গেল। আমাদের প্রেজেন্ট ভ্যালু 40 লক্ষ টাকা, এটাও ফিক্সড হয়ে গেল। তো এখন যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে যে আসলে টাইপটা কি হবে। তো এই ক্ষেত্রে টাইপ যদি আমরা 0 দেই, আমরা যদি এই টাইপটা 0 দিয়ে সর্বপ্রথম আপনাদেরকে দেখাই, টাইপ আমরা 0 দিলাম, কত হচ্ছে যে দেখুন 0 দিলে হচ্ছে আমাদের সেম একই রকম আসে। এটির মানে সেটি হচ্ছে যে আপনি মাসের শেষে পেমেন্ট করতেছেন। যদি এখানে যদি আমরা টাইপটা যদি 1 দেই তার মানে হচ্ছে যে আপনি শেষে 1 আসবে। তো তাহলে দেখুন যেটি হয় সেটি হচ্ছে আপনি যদি মাসের শেষে দেন তাহলে 33,557 টাকা আসতেছে, আর যদি আপনি মাসের প্রথমে দেন তাহলে 33,236 টাকা আসতেছে প্রতি মাসে কিস্তি। তো আমরা যদি 20 বছরে যদি হিসাব করি এই দুটোর ব্যবধানটা কত হচ্ছে তাহলে, তো দেখুন তাহলে আমরা যদি 33 থেকে মাইনাস এটা করি তার মানে হচ্ছে প্রতি কিস্তিতে 221 টাকা আমরা সুবিধা পাচ্ছি। তো এইভাবে যদি আমরা এটাকে যদি 20 বছর যদি গুণন করে দেই 20 বছরে যেহেতু আমরা দিব এবং প্রতি কিস্তিতে যেহেতু আমরা পাবো 12, তো দিলে মোটামুটি 53,177 টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তো এই জন্য যে মাসের কিস্তি সেটা আপনি প্রথমে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেটি হবে সেটি হচ্ছে আপনি সুবিধা পাবেন, এতটুকু বলতে পারি। তার পরবর্তীতে সেটি হচ্ছে যে অগ্রিম পেমেন্টে কোনো চার্জ আসছে কি না। তো সাধারণত এই যে হোম লোনগুলো এগুলো যেভাবে হিসাব করা হয় যে প্রথমে আপনার ইন্টারেস্টটা বেশি যায়, পরবর্তীতে আপনার মূলধনটা যায়। এটার জন্য আমরা একটা হিসাব করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে 40 লক্ষ টাকা মূলধন ছিল, এটার জন্য বাৎসরিক আমাদের যে সুদটা দিতে হয় সেটি হচ্ছে আমাদের 8% হিসাব যদি আমরা করে নেই তাহলে হচ্ছে 3,20,000 টাকা, অর্থাৎ 40 লক্ষ টাকার জন্য 3,20,000 টাকা আপনাকে এক বছরে সুদ দিতে হবে। যেহেতু এগুলো প্রতি মাসে মাসে আমরা কিস্তিতে পরিশোধ করব, 12 দিয়ে ভাগ দিলে হচ্ছে 26,666 টাকা। অর্থাৎ প্রথম মাসে আপনি যে 33,557 টাকা আপনি কিস্তি দিচ্ছেন সেখানে 26,666 টাকাই হচ্ছে আপনার যে সেটা হচ্ছে সুদ। আর মূলধন কত তাহলে আমরা 33 মাইনাস যদি করি আমাদের সুদের হারটা, তাহলে আপনি প্রথম মাসে শুধুমাত্র এই যে 6,790 টাকা দিলেন, তাহলে আপনার বাকি থাকতেছে কত, মূল হচ্ছে আমাদের 40 লক্ষ মাইনাস যদি করি আমরা এটা, তাহলে আমাদের থাকতেছে 39,93,000 টাকা। তো এই জন্য অনেক ক্ষেত্রে যেটি হয় সেটি হচ্ছে 2, 4, 5 বছর যাওয়ার পর আপনার যদি টাকা পয়সা চলে আসে, আপনি যদি অগ্রিম একসাথে পেমেন্ট করে দিতে চান তারা নিতে পারে কিনা, এবং এক্ষেত্রে যদি নেয় কোনো চার্জ
চার্জ আছে কিনা সম্পূর্ণ ফ্রি, এটি কথা বলে নেবেন। তার পরবর্তীতে যেটি বন্ধুরা সেটি হচ্ছে যে কিস্তির পরিমাণ বাড়ানো যাবে কিনা। যে এক্ষেত্রে 33,557 টাকা আপনি দিচ্ছেন, আপনি হয়তো 40,000 টাকা মাসে দিতে পারবেন, তাদেরকে বললেন যে আপনার কিস্তিটা 40,000 টাকা করে আপনি দিবেন, এক্ষেত্রে তারা নিবে কিনা। সাধারণত এটি যারা নেয় তবে তারপরেও কথা বলে নেবেন, কিন্তু কিস্তির পরিমাণ তারা কম করবে না, অর্থাৎ 33 থেকে 30,000 টাকা কিন্তু তারা করবে না। তো বন্ধুরা তার পরবর্তীতে যেটি সেটি হচ্ছে ঋণের হার, অর্থাৎ আপনি যে 40 লক্ষ টাকা নিলেন, এই 40 লক্ষ টাকা আপনি যে অ্যাসেটের উপর নিচ্ছেন বা যে সম্পত্তিটার উপর নিচ্ছেন, আপনি যে সম্পত্তিটা তাদের কাছে জমা রাখতেছেন তার কত পার্সেন্ট তারা দিবে। সাধারণত 70 থেকে 80% তারা দিতে পারে, এটা ব্যাংকের স্থিতিশীলতার উপর নির্ভর করে। তো আপনি তাদের কাছ থেকে জেনে নেবেন, অর্থাৎ আপনি যদি 1 কোটি টাকার সম্পত্তি তাদের কাছে নিয়ে যান, তারা 70 লাখ টাকা আপনাকে ঋণ দিবে। অথবা আপনি যে প্রজেক্টে ইনভেস্ট করতেছেন সেটা 1 কোটি টাকার যদি হয় সেক্ষেত্রে 70 লক্ষ টাকা তারা দিবে, 30 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। এটা ছাড়া গ্যারান্টরের প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যদি ঋণটি পরিশোধ না করেন তাহলে একজন গ্যারান্টর লাগবে। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নেবেন। আপনার যে সম্পত্তিটা আপনাকে অবশ্যই কিছু মর্গেজ রাখতে হবে, যে হয়তো যেটি ক্রয় করতেছেন সেটি অথবা অন্য কিছু। এটা ছাড়া তাদের আবেদন ফি আছে কিনা এক্সট্রা করে, কোনো ব্যাংক 500 টাকা আবেদন ফি নেয়। এটা ছাড়া আপনি যে মর্গেজ ডিডটি করবেন সেই ডিটে যাবতীয় খরচ কত হবে, এবং তারা অন্য কোনো ডকুমেন্টেশন চার্জ নিচ্ছে কিনা, হিডেন কোনো চার্জ আছে কিনা, এগুলো আপনারা আলোচনা করে নেবেন। এগুলো এককালীন হয়ে থাকে, রেজিস্ট্রেশন ফি, আবেদন ফি, সার্ভিস চার্জ, এগুলো আপনি যে 40 লক্ষ টাকা নিচ্ছেন সেখান থেকে তারা নিয়ে নেয়। তো বন্ধুরা এখন আমরা হোম লোন সংক্রান্ত আরও যে বিষয়টি দেখব সেটি হচ্ছে, এটিতে ছিল আপনার প্রথম মাসের 40 লক্ষ টাকায় আপনি 1 বছরে 3,20,000 টাকা দিবেন। প্রতি মাসে মাসে আমরা যেগুলো দিচ্ছিলাম যে সেটি হচ্ছে 26,666 টাকা। আমাদের অরিজিনাল যেটি ছিল সেটি হচ্ছে যে 6,790 টাকা। তো রিমেনিং ছিল এত। তো এখন আমরা যদি দেখি তাহলে দ্বিতীয় মাসে কি হবে। তো দ্বিতীয় মাসে আপনার যে সুদটা আসবে সেটা 40 লক্ষ টাকা থেকে আসবে না, সেটা তখন আসবে এই 39,93,209 টাকা থেকে। তো এক্ষেত্রে জাস্ট আমরা যদি কপি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু চলে আসবে, পেস্ট করি চলে আসবে। তো অরিজিনালটাও সেম একই রকমভাবে আমরা যদি কপি এখানে যদি পেস্ট করি চলে আসবে, এটাও যদি কপি এখানে। তো বন্ধুরা এটা তো আমরা প্রথম মাসে দেখলাম যে 40 লক্ষ টাকার জন্য 1 বছরে আমরা হিসাব করলাম 3,20,000 টাকা, প্রতি মাসে 26,666 টাকা আমরা সুদ দিচ্ছি, 6,790 টাকা আমরা অরিজিনালটা দিচ্ছি, তাহলে আমাদের এত বাকি থাকতেছে। তো দ্বিতীয় মাসে আমাদের হিসাব হবে এই যে 39 লক্ষ টাকা থেকে। তো 39 লক্ষ টাকা থেকে হিসাবটা কত হবে, জাস্ট উপর থেকে কপি পেস্ট করে দিলে আমাদের জন্য চলে আসবে। তো আমাদের হিসাবটা যদি এভাবে ঠিক থাকে, আমরা যখন 240 মাস যখন যাব তখন কিন্তু যেটি হয়ে যাবে এটি 0 হয়ে যাবে। জাস্ট আমরা মাইক্রোসফট এক্সেলে কাজটা খুব সহজেই করতে পারবো। এই যে 200 আমাদের হচ্ছে 40। তো দেখুন এই যে 240 মাসে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আপনার যে সুদের হার, যেটা সুদ যাচ্ছে 221 টাকা, আপনার অরিজিনালটাই যাচ্ছে আপনার মূল টাকা, এবং 240 সপ্তাহ পর অর্থাৎ 20 বছর পর 0 হয়ে গেল। তো এই হিসাব থেকে আমরা হিসাবটা আপনাদেরকে দেখানোর মেইন যে কারণ, এখন জাস্ট যদি আমরা দেখি যে আপনি আসলে এই যে 20 বছরের জন্য লোনটা নিলেন, সেক্ষেত্রে আপনি 20 বছরে কত টাকা আপনি টোটাল সুদ দিলেন। আমাদেরকে একটি জিনিস লিখতে হবে, ইকুয়াল টু দেওয়ার পর সাম লিখতে হবে। সাম লেখার পর আমাদেরকে ঘরটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথম ঘরই সিলেক্ট করতেছি। সাম লেখার পর ব্রেকেট দিতে হবে, দেওয়ার পর প্রথম ঘরটা সিলেক্ট করতে হবে, এবং সর্বশেষ যে ঘর আছে শেষটাও সিলেক্ট করতে হবে। আসলে মাইক্রোসফট এক্সেলে সামান্য যদি আপনার ভুল হয়, সম্পূর্ণ হিসাবটি কিন্তু আপনার ভুল হয়ে যাবে। তো এটি দেওয়ার পর আমরা জাস্ট এন্ট্রি প্রেস করলে কিন্তু আমাদের জন্য হয়ে যাবে। তো এখানে আমরা ব্রেকেটটা সর্বপ্রথম ক্লোজ করে দিব। তো দেখার পর যে দেখুন এটি হচ্ছে আমরা টোটাল 20 বছরে এত টাকা সুদ দিলাম। তো আমাদের মূল কত, 40 লক্ষ টাকা, আর 40 লক্ষ মোটামুটি 2,984 টাকা। তো টোটাল যদি আমরা হিসাব করি ইকুয়াল টু এটা আমরা যোগ করতেছি আমাদের মূলধনটা 40 লক্ষ টাকা, তার মানে যেটি হচ্ছে যে আপনি যেটি করলেন সেটি হচ্ছে 40 লাখ টাকা লোন নিয়ে 80 লক্ষ টাকা পেমেন্ট করতেছেন 20 বছর পরে। কিন্তু আপনি যদি পূর্বেই যদি জানতেন যে আসলে 80 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, আপনি কখনোই লোনটা কিন্তু নিতেন না। আবারও আপনারা চিন্তা করবেন, এর জন্য হোম লোন নেওয়ার আগে যদি আপনার একান্তই প্রয়োজন পড়ে তখনই হোম লোনটা নেবেন, যদি একান্ত প্রয়োজন না পড়ে তাহলে কিন্তু হোম লোনটা আপনার নেওয়ার প্রয়োজন নাই। এটি নিলে আপনি ফেসে যাবেন, কারণ দেখুন আমি যদি আপনাকে 40 লাখ টাকা দিই বলে 20 বছর পরে 80 লাখ টাকা দিবেন, আপনি কিন্তু লোনটি নেবেন না।
কিন্তু এক্ষেত্রে আপনি না জানার কারণে ব্যাংক থেকে এগুলো নিচ্ছেন। আর অবশ্যই লোন নেওয়ার সময় এই যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমরা যেটা বললাম যে সুদের হারটা কোন নিয়মে হবে, তাদের সার্ভিস চার্জটা কত, এটা আপনি নেগোসিয়েশন করে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। মাসিক কিস্তিটা মাসের প্রথমে দিতে পারেন, অগ্রিম পেমেন্ট আছে কিনা জেনে নিতে পারেন, কিস্তির পরিমাণ বাড়ানো যাবে কিনা, ঋণের হারটা তাদের কত, গ্যারান্টর সম্পত্তি, আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি সংক্রান্ত যাবতীয় কিছু জেনে নেবেন। এগুলো কে বহন করবে, পরবর্তীতে আপনি যেটি করবেন সেটি হচ্ছে ব্যাংক লোনগুলো নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি হোম লোন সংক্রান্ত, ব্যাংক লোন সংক্রান্ত ভিডিওটা আপনাদের কাজে আসবে এবং আপনারা বুঝতে পেরেছেন।